সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইসমূহ এবং বাট্টার পগারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে এই বিষয়ের উপর একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা হলো প্রশ্ন নম্বর 2। আমি প্রশ্নটা নিয়েছি ঢাকা বোর্ড 2018 এর 3 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটা সমাধান করব। আমি প্রশ্নটা একটু পড়েই। 2017 সালের 1 জানুয়ারি তারিখে জনাব সাজেদুর রহমান নগদ 40,000 টাকা, 60,000 টাকার পণ্যদ্রব্য, 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অর্থাৎ নভেম্বর মাসে তার বেশ কিছু লেনদেন দেয়া আছে। লেনদেনগুলি আমরা অঙ্ক করতে গেলেই দেখব। আমার করণীয় কয়ে বলেছে মোট ভ্যাটের পরিমাণ কত। অর্থাৎ আমার এই অঙ্কে ক্রয়ের উপরও ভ্যাট আছে, বিক্রয়ের উপরও ভ্যাট আছে, দুইটা ভ্যাট যোগ করে আমার মোট ভ্যাটের পরিমাণ বের করব। ক্ষয়ে 17, 24, 26, 30 তারিখের লেনদেনের হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। অর্থাৎ এই 4টা তারিখের আমি হিসাব খাত বের করব। হিসাব খাত বের করে ওই হিসাব খাতগুলি হিসাব বিভাগের শ্রেণী বিভাগ দেখাবো। গয়ে 10, 13, 15, 20 তারিখের লেনদেনগুলো জায়গাটা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। অর্থাৎ এই 4 তারিখের লেনদেনের আমি শুধু জাবেদাগুলি দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার প্রশ্ন। এবার আমরা মূল অঙ্কে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয়। কয়ে আমাকে টোটাল ভ্যাট বের করতে হবে। তারিখ বিবরণ টাকা 2017 নভেম্বর 8 তারিখে রিজুর নিকট 30,000 টাকার মাল বিক্রি করে এবং এটার উপর 15% ভ্যাট দিতে হবে। তাহলে আমার নভেম্বর 8 তারিখে বিক্রয়ের ভ্যাট, অর্থাৎ বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট টাকা হলো আমার 30,000 টাকা। ভ্যাটের হার হলো 15%, 3-15 45, অর্থাৎ 4,500 টাকা। ভ্যাটের পরিমাণ হলো 4,500 টাকা। নভেম্বর 10 তারিখে সমীর রহমানের নিকট মাল ক্রয় করা হলো 45,000 টাকা। অর্থাৎ 10 তারিখে 45,000 টাকার মাল ক্রয় ধারে, সেটার উপরও 15% ভ্যাট ধরতে হবে। নভেম্বর 10 তারিখ এটা ক্রয় ভ্যাট। সমীর রহমান একজন ভদ্রলোক, তার কাছ থেকে মাল ক্রয় করে, সেটা হলো 45,000 টাকা। 45,000 টাকার 15% ভ্যাট হবে
6,750 টাকা। আমার প্রদত্ত প্রশ্নে দুটি লেনদেন ছিল, এই দুটি মানে ভ্যাটওয়ালা দুটি লেনদেন ছিল। এই দুটি লেনদেনের উপর ভ্যাট হলো বিক্রয়ের ভ্যাট 4,500 টাকা, ক্রয়ের ভ্যাট 6,750 টাকা। যোগ করলে হবে 11,250 টাকা। এটা হলো আমার মোট ভ্যাট। আমার করণীয় কয়ে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আমার পুরো প্রশ্নেই দুটি লেনদেনে ভ্যাট দেয়া ছিল, ও দুটি লেনদেন থেকে আমার ভ্যাট পরিমাণ হলো 11,250 টাকা। এটা হলো আমার মোট ভ্যাটের পরিমাণ। এটাই হলো আমার কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে লেনদেনের শ্রেণী বিভাগ দেখাতে বলেছে, অর্থাৎ আমার 4টা লেনদেনের হিসাব খাত বের করে হিসাব খাতগুলি হিসাবের শ্রেণী বিভাগের কোনটা কোন শ্রেণীতে পড়েছে সেটা আমাকে দেখাতে হবে। তারিখ, হিসাব খাত, হিসাবের শ্রেণী বিভাগ। আমি হিসাবের শ্রেণী বিভাগটা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে দেখাচ্ছি। আমার 2017 সালে নভেম্বর 17 তারিখ লেনদেনটা আছে চেকে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। চেকে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। আমি দুটি পক্ষ বের করলাম। চেকে বিক্রি করলে যেহেতু এটা ব্যাংকে জমা দেওয়া হয় 4টা, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। এখানে হওয়ার কথা ছিল আসবাবপত্র ক্রেডিট, কিন্তু আমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছি। এর কারণ হলো এখানে একটা লেনদেন দেওয়া আছে 6 নম্বরে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো 35,000 টাকা। 6 তারিখে লেনদেনটা বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো 35,000 টাকা। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে জনাব সাজেদুর রহমান আসবাবপত্রের ব্যবসা করেন, এই জন্য সেই ক্ষেত্রে তার আসবাবপত্রটা হলো পণ্য। তো পণ্য বিক্রয় হলে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে। যদিও এখানে লেখা আছে চেকে আসবাবপত্র বিক্রয়, এখানে এই ক্ষেত্রে আসবাবপত্রটা হলো পণ্য। যেটা হবে বা হিসাব খাতগুলি হবে ব্যাংক হিসাব, প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলো, আর বিক্রয় হিসাব আসবাবপত্রের জায়গায় হবে বিক্রয় হিসাব। ব্যাংক হিসাবটা হিসাবের শ্রেণীতে আধুনিক পদ্ধতিতে সম্পদ, আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে, আর বিক্রয়টা আয়। আমরা এখানে সম্পদ হিসাব, আয় হিসাব এভাবেও লিখতে পারি, বা সম্পদ আয় ভাবে লিখলেও হবে। নভেম্বর 24 তারিখ আয়কর প্রদান করা হলো 3,000 টাকা। আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, এটা উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব আর ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে। তাহলে একটা পক্ষ হবে উত্তোলন হিসাব, আর একটা পক্ষ নগদান হিসাব। আমরা জানি আধুনিক পদ্ধতিতে উত্তোলন হিসাবটা হলো মালিকানা শর্ত হিসাব, আর নগদান হিসাবটা হলো সম্পদ হিসাব। নভেম্বর 26 তারিখে সেভিং সার্টিফিকেট ক্রয় 20,000 টাকা। সেভিং সার্টিফিকেট ক্রয় এটা এক টাকার বিনিয়োগ, বিনিয়োগ ডেবিট হবে, আবার বিনিয়োগ করতে গিয়ে নগদ টাকা চলে যাবে। তাহলে এখানে দুটি পক্ষ, একটা পক্ষ বিনিয়োগ আর একটা পক্ষ হলো নগদান। বিনিয়োগটাও সম্পদ, নগদানটাও
সম্পদ। এরপরে 30 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ উত্তোলন। আমরা জানি উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন আর নগদ টাকা নিয়ে গেছে, নগদ টাকা চলে যাবে বা নগদ টাকা কমে যাবে। উত্তোলন হিসাবটা মালিকানা শর্ত হিসাব আধুনিক পদ্ধতিতে, আর নগদান হিসাবটা হলো সম্পদ হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে 4টা লেনদেনের হিসাব খাত বের করে হিসাবের শ্রেণী বিভাগ দেখাতে বলেছে। আমি আধুনিক পদ্ধতিতে হিসাব খাত বের করে হিসাবের শ্রেণী বিভাগ দেখালাম। এটাই হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে জনাব সাজেদুর রহমানের হিসাব বহিতে যা বলে সেটা করতে হবে। তবে প্রশ্নে উল্লেখ আছে ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা ব্যাখ্যা দিব না। 4টা লেনদেনের যা বলে সেটা দিতে হবে। তারিখ, হিসাব শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। সাল হলো 2017 নভেম্বর 10। নভেম্বরের 10 তারিখে জনাব সমীর রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 45,000 টাকা এবং ভ্যাট চার্জ করা হলো 15,000 টাকা। সমীর রহমান আমার পাওনাদার, অর্থাৎ প্রদেয় হিসাব। আগের নাম ছিল, পুরনো নাম পাওনাদার, বর্তমান নাম প্রদেয় হিসাব সমীর রহমান। এর থেকে আমি পণ্য ক্রয় করেছি 45,000 টাকা। দেওয়াটা হবে ক্রয় হিসাব ডেবিট 45,000 টাকা। 45,000 টাকার উপর 15% ভ্যাট হবে 6,750 টাকা। ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে। ক্রয়ের বেলায় ভ্যাট চলতি হিসাব ডেবিট হয়। তাহলে দেওয়াটা কি হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় 45,000 টাকা, এটার উপর 15% ভ্যাট 6,750 টাকা, দুইটা যোগ করলে হবে 51,750 টাকা। এইটা হলো আমার নভেম্বর 10-এর জাবেদা। আমরা ব্যাখ্যা দিই নাই, ব্যাখ্যা দিতে না দেওয়ার জন্য বলেছি। নভেম্বর 13 তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো 10,000 টাকা। তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো 10,000 টাকা। জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, তনুর কর্য হিসাব ক্রেডিট বা কর্য হিসাব ক্রেডিট। আমরা তনুর লিখতে পারি তনুর কর্য হিসাব ক্রেডিট। টাকা হলো 10,000 টাকা। তনুর নিকট থেকে কর্জ নিলে বা ঋণ নিলে নগদে টাকা আসে ব্যবসায়ী, নগদ টাকা বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট হবে। আর কর্জ যেহেতু দায় বৃদ্ধি পাবে, এই জন্য নগদান হিসাব ডেবিট, তনুর কর্য হিসাব ক্রেডিট বা তনুর ঋণ হিসাব ক্রেডিট। টাকা হলো 10,000 10,000। এরপরে 15 তারিখে তনুর কর্য পরিশোধ করা হলো, অর্থাৎ এই তনুর যে কর্য পাবে সেটা পরিশোধ করা হলো। তনুর কর্য চেকে পরিশোধ করা হলো। এখানে একটা লাইন দেওয়া আছে, তনুর কর্য
চেকে পরিশোধ করা হলো, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পরিশোধ হবে। এখানে তনুর কর্য ক্রেডিট ছিল, 15 তারিখে ডেবিট হবে। তনুর কর্য হিসাব ডেবিট, অর্থাৎ আমার এখানে দায়টা ক্রেডিট ছিল, এখন দায় কমে যাবে, সেজন্য দায় ডেবিট হবে। তনুর কর্য হিসাব ডেবিট, যেহেতু চেকে পরিশোধ, তাহলে নগদ না হয়ে কি হবে, ব্যাংক হবে, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু আমার প্রশ্নে টাকার উল্লেখ নাই, অর্থাৎ এই পুরো 10,000 টাকায় আমি কর্য পরিশোধ করে দিচ্ছি। কিভাবে? চেকের মাধ্যমে। দেওয়াটা হলো তনুর কর্য হিসাব ডেবিট বা তনুর ঋণ হিসাব ডেবিট, যেহেতু চেকের মাধ্যমে ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? এই টাকাটাই, এইখানে যে টাকাটা আছে সেই টাকাটাই, অর্থাৎ 10,000 টাকা। 10,000 টাকা আমাদেরকে যদি ব্যাখ্যা দিতে বলতো, আমরা লিখতাম যেহেতু চেকের মাধ্যমে তনুর কর্য পরিশোধ করা হলো। যেহেতু আমাকে ব্যাখ্যা দিতে বলে নাই, আমরা ব্যাখ্যাটা দিচ্ছি না। এরপরে 20 তারিখে আমার লেনদেনটা দেয়া আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। ব্যাংক যখন চার্জ ধার্য করে তখন ব্যাংক চার্জ খরচ হয়, ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পায়। দেওয়া হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, সম্পদ হ্রাস পাবে। টাকা হলো 500 টাকা। এটা লেনদেনটা ছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। ব্যাংক চার্জ এক টাইপের খরচ, খরচটা ডেবিট হবে। ব্যাংক চার্জের কারণে ব্যাংক থেকে টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমার যে 4টা লেনদেন করণীয় গয়ে দাবা দাদা খেলাই, 10 তারিখেরটা ছিল সমীর রহমানের নিকট থেকে ধারে ক্রয় 15% ভ্যাট সহ। যাবাদা হলো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ব্র্যাকেট আমি সমী লিখলাম। ক্রয় কত? 45,000 টাকা। ভ্যাট চলতি হিসাব আমরা যদি এখানে লিখে দিই 45,000 টাকা 15% হবে 6,750 টাকা। দুইটা যোগ করলে হবে 51,750 টাকা। তাহলে যাবে আবার বলি, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় 45,000 টাকা, ভ্যাট হলো 6,750 টাকা, মোট হলো 51,750 টাকা। 13 তারিখে তনুর কাছ থেকে কর্জ নেওয়া হলো বা ঋণ নেওয়া হলো। যেহেতু ঋণটা নগদে নেওয়া হয়, যাবাদাটা হবে নগদান হিসাব ডেবিট, তনুর কর্জ হিসাব ক্রেডিট বা তনুর ঋণ হিসাব ক্রেডিট। এখানে তনু না লিখলেও হবে, কর্জ হিসাব বা ঋণ হিসাব লিখলেও হবে। টাকা হলো 10,000 10,000। 15 তারিখ তনুর যে কর্জ ছিল এটা ক্রেডিটে ছিল, এখন সেটা ডেবিট হয়ে যাবে, অর্থাৎ তনুর কর্জটা আমরা পরিশোধ করে দিচ্ছি।
এটা দায় ক্রেডিট, সে দায়টা এখন ডেবিট হয়ে যাবে। অর্থাৎ তনুর কর্য হিসাব ডেবিট, আর যেহেতু কর্যটা চেকে দেওয়া হলো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। নগদে দিলে নগদ হিসাব ক্রেডিট হতো, এখন হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। 20 তারিখে ব্যাংক চার্জ ধার্য হলো, ব্যাংক চার্জ এক টাইপের খরচ, ব্যাংক চার্জ ডেবিট হবে আর ব্যাংক থেকে টাকা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। দেওয়া হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 500 টাকা 500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল আমার করণীয় গয়ের উত্তর, অর্থাৎ জনাব সাজিদুর রহমানের জাবাদে দাখিলা। আজকের ক্লাসে আমরা জাবেদা সংক্রান্ত একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।